স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। দর্শক, দেশের বর্তমান বাস্তবতায় দেশের অর্থনীতির চ্যালেঞ্জ এবং করণীয় কি এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব বিজনেস টাইমসে। আমাদের সঙ্গে আছেন ডক্টর ওয়ারিসুল করিম, ডিন, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। থ্যাংক ইউ। জি ডক্টর ওয়ারিসুল করিম, আমরা জানি সবাই যে দেশের অর্থনীতি আসলে ভীষণ চাপে আছে। এর মধ্যে নতুন করে শুরু হয়েছে যে তেল গ্যাস জ্বালানির যে সংকট, গত 2 সপ্তাহ ধরে আমরা দেখেছি যে মোটামুটি গ্যাস এমন বিপর্যয় শুরু হয়েছে যেটা আসলে আগে এরকম বিপর্যয় কখনো দেখা যায়নি। বর্তমান বাস্তবতায় দেশের অর্থনীতি আসলে এখন কোন অবস্থায় আছে? সাদিয়া, থ্যাংক ইউ, ভেরি টাইমলি কোয়েশ্চেন। দেশের অর্থনীতি ওভারঅল ভালো নেই, কিন্তু দেয়ার আর সাম প্রমিসেস। যেমন গতকালকে আপনি হয়তো নোটিস করেছেন যে ব্যালেন্স অফ পেমেন্টস আমাদের সারপ্লাস। আমরা ইম্পোর্টের জন্য যে পরিমাণ পেমেন্ট করছি তার চেয়ে বেশি আমরা এক্সপোর্ট প্লাস রেমিটেন্স, এবং রেমিটেন্স আমাদের একটা বড় এক্সপোর্ট ইন এ সেন্স, কারণ সার্ভিস এক্সপোর্ট। সো ব্যালেন্স অফ পেমেন্টসের সাইডটা বাদ দিলে আরেকটা মোটামুটি ভালো নিউজ ছিল, সেটা হলো ইন্টারেস্ট রেট একটু কমেছে 50 বেসিস পয়েন্টস, 10% থেকে বাংলাদেশ ব্যাংক দয়া করে 9.5। কিন্তু মানে চ্যালেঞ্জিং যে দিকগুলো, গ্যাস এবং মানে টোটাল জ্বালানি ইস্যুটা এখন অ্যাগেইন আবার সারফেস এসছে। স্পেশালি প্রাইভেট সেক্টরে জ্বালানি ইম্পোর্ট করার পারমিশন দেওয়া যায় কিনা, কম্পিটিশন আনা যায় কিনা, বিপিসির পারফরমেন্স, বিপিসি মানে বিভিন্ন সময় তেলের যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে তারা দাম বাড়িয়ে দেয়, কিন্তু যখন তেলের দাম কমে তখন টোটাল গত 50 বছরে, আপনি বিশ্বাস করবেন কিনা, আমি আজ সকালেই এটার উপর একটা আর্টিকেল লিখছিলাম যে 50 বছরে মাত্র 3 বার তেলের দাম কমানো হয়েছে, আর অসংখ্যবার এটা বাড়ানো হয়েছে, মানে 60 টাকা থেকে এখন 135 টাকা। যাই হোক, মানে গ্লোবালি জিনিসের দাম বেড়েছে, তো দাম কিছুটা বাড়বেই। এর বাইরে ব্যাংকিং সেক্টর এখনও ইন রিয়েল ট্রাবল। মাত্র এই সপ্তাহে 5টা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলো কিন্তু যে 5টা মার্জ হয়েছে সেগুলো না সাদিয়া, তার বাইরে লিসিং, মোস্টলি লিসিং, আমরা এনবিএফআই বলি যেগুলোকে, যারা ব্যাংকের বাইরে, ব্যাংক বহির্ভূত কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। আর যে চারটাই যে এনবিএফআই প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দিল, এখানেও আসলে আমানতকারীদের যে কোনো সুরক্ষা নেই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ব্যাংকের পরে এই যে এনবিএফআই প্রতিষ্ঠানগুলোকে আবার অকার্যকর, এই বিষয়টা আসলে আমানতকারীর সুরক্ষা কেন আসলে আমরা দিতে পারছি? আমানতকারী সুরক্ষা দেওয়ার জন্য অনেক, মানে এটা খুব ইজি কাজ না। যদি আমাদের ডিপোজিট ইন্স্যুরেন্স থাকতো তাহলে আপনি এটা পেয়ে যেতেন, আমরা কোনোভাবে ইনশিওর করতাম, এবং সে বাংলাদেশ থেকে ইনশিওর করতে না পারলে সে আবার রিইনশিওরেন্স করতে, ইউজুয়ালি প্রত্যেক ইন্স্যুরেন্সে আবার রিইনশিওর করতে হয়, এবং রিইনশিওর করতে গিয়ে আপনি হয়তো দেশের বাইরে রিইনশিওর করতে পারতেন, আবার টাকা পেতে পারতেন। এতে সামান্য খরচ হতো এই প্রতিষ্ঠানগুলোর। আমাদের দেশে ডিপোজিট ইন্স্যুরেন্স আমরা চালু করতে পারি নাই, এবার মাত্র একটা বিল এসছে এখনও, তাও অল্প, মানে এবার 2 লাখ টাকা পর্যন্ত সেলিং। সো এনবিএফআইগুলো একসময়, এখনও 2-1টা যে ভালো করছে না তা না, ধরুন আইপিডিসি ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, এরা, তারপর শান্তা সিকিউরিটিজ, মানে অনেকে কয়েকটা ভালো আছে, বাট ইটস এ মানে অর্গানাইজেশনটা যে উদ্দেশ্যে হয়েছিল, বুঝতে পেরেছেন? যেমন অনেক আগে মূলত অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য শুরু হয়েছে, লিসিং দিয়ে আইডিএলসি ওয়ান অফ দ্য ফার্স্ট, কিন্তু অ্যান্ড আইপিডিসি। তো এগুলো ভালো থাকার পাশাপাশি মানুষের টাকা পয়সার নিয়ে এক ধরনের, মানে কি বলবো, মানে এক ধরনের প্রতারণা ঠিক না, বাট ইরেসপন্সিবল, রেকলেস বিহেভিয়ার আমরা দেখেছি। এবং এতে একটা বড় কিছু প্রতিষ্ঠান, সেদিন দেখলাম যে আমাদের আইসিবির মতো প্রতিষ্ঠান, আইসিবিও কিন্তু এই এনবিএফআইয়ের কাছে টাকা রেখেছে। গড নোজ ওয়াই। আইসিবি সেদিন বললো যে তারা প্রায় 5 বিলিয়ন টাকা, মানে প্রায় 50 কোটি না 500 কোটি, অ্যাবাউট এই পরিমাণে, ইট কুড বি 50 অর, বাট বিরাট অঙ্কের টাকা এই এনবিএফআইতে আটকা পড়েছে। আমার কথা হচ্ছে আইসিবির মতো একটা বড় প্রতিষ্ঠান, সে একটা আননোন প্রতিষ্ঠানের কাছে কিভাবে কোটি কোটি টাকা রাখে। আপনি 2 কোটি টাকা দিয়ে হয়তো কোনো বন্ধু বান্ধব আছে, হয়তো তাদেরকে মানে হ্যাপি করার জন্য আপনি করতে পারেন। আমরাও নর্থ সাউথ থেকেও আমরা মাঝে মাঝে রাখি, কিন্তু নর্থ সাউথে এই স্ট্যান্ডার্ডটা ভেরি হাই। আমরা কিন্তু মানে ক্রেডিবিলিটি না টেস্ট করে, এবং আমরা কিন্তু একমাত্র আই থিঙ্ক সঞ্চয়পত্র, সরকারের সঞ্চয় বিভাগে আমরা কিছু টাকা আটকা পড়েছিল, কিন্তু আমরা মানে ঝুঁকিপূর্ণ জায়গায় এখন এই বিষয়টা যেহেতু আসছে, বাংলাদেশ ব্যাংক যেটা করলো, 5টা ব্যাংক মার্চ করলো, তারপরে এনবিএফআই 4টা অকার্যকর ঘোষণা করলো, কিন্তু যখনই লুটপাটের ঘটনাগুলো ঘটেছে তখন কি আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ ব্যাংক তাদের যে রুলস সেটা পালন করতে পারছে? না, বাংলাদেশ ব্যাংক তার যে সুপারভাইজারি, যে তদারকি, যে গার্ডিয়ানশিপ,
এটা শুধু সুপারভিশন না, এখানে আপনাকে মাঝে মাঝে গার্ডিয়ানের মতো যেভাবে কন্ট্রোল, বাংলাদেশ ব্যাংকের কিন্তু অনেক পাওয়ার আছে, যেমন পুরো বোর্ডের, এই যে সেদিন দেখলেন যে ইসলামী ব্যাংক, যদি আমরা জানি যে ইসলামী ব্যাংক ইজ এ প্রাইভেট ব্যাংক, তো আপনাদের যে কোনো বিজনেস অর্গানাইজেশন, আপনার প্রতিষ্ঠান, আপনি ঠিক করবেন কে সিইও হবে, কে ম্যানেজিং ডিরেক্টর হবে, কিন্তু বাংলাদেশ ব্যাংক ইচ্ছে করলে পুরো বোর্ডের যে কোনো সময় চেয়ারম্যান চেঞ্জ করে দিতে পারে। তো এটা তো তখন করেনি, এবং দীর্ঘ সময় ধরে এগুলো যদি মনিটরিং ঠিকমতো করা হতো, যে কোথায় বিনিয়োগ হচ্ছে, সেগুলোর অ্যাসেট কোয়ালিটি টেস্টিং, যে অ্যাসেটগুলো ঠিকঠাক আছে কিনা, আমরা নিজের ঘরেও কিন্তু করি, মানে মাঝে মাঝে আমরা স্প্রিং ক্লিন বলি, যে যখন সামারের ঠিক আগে আগে আপনি, না সামারের পরপরই আপনি স্প্রিং আসার সময় ইউ গো থ্রু অল ইউর ওয়ার্ড্রোবস, ইউ গো থ্রু ইউর গ্যারাজ। এটা বাংলাদেশেও করে, আমাদের গৃহিণীরা, আমাদের মারা, সিস্টাররা তারা করে, যে সব ঠিক আছে কিনা। কিন্তু বাংলাদেশ ব্যাংক এই কাজে দারুণভাবে ব্যর্থ হয়েছে। এবং এখন আসলে কি অবস্থা দেখছেন এই বিগত 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে? আমরা তো ক্ষতগুলো দেখেছি, কিন্তু ক্ষতগুলো সারাতেও আসলে অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি বাস্তবিক অর্থেই আপনি দেখেন গত 2 বছরে ব্যাংকিং সেক্টরকে কিভাবে মূল্যায়ন করবেন? 2 বছরে ইরোশন খুব একটা হয় নাই, কিন্তু ডিসক্লোজড হয়েছে, মানে রেভেলেশন হয়েছে। আপনাকে আমি একটা কথা বলি, ধরুন আমরা অনেকে রোগ পুষি না, যে জানতে চাই না বা জানলে ভয় পাই, যে যদি আমি জানি আমার অ্যাকচুয়াল হার্টের কন্ডিশন, আমার অ্যাকচুয়াল সুগার লেভেল বা অ্যাকচুয়াল যে কোনো মানে সিরিয়াস ক্রিটিক্যাল কন্ডিশন। এবং অনেক সময় আমার নিজেরও এমন হয় যে ব্যাংকে ব্যালেন্স কত আছে এটা চেক করতে ভয় পাই, যে ইনকেস যদি কোনো শক পাই সেখানে, এর জন্য ঘুম মানে নষ্ট হতে পারে, কোনো মুড নষ্ট হতে পারে। এনিওয়ে, মানে জোকস অ্যাপার্ট, আপনি 2 বছরের রেভেলেশন অনেক হয়েছে। আমরা হঠাৎ করে কিন্তু খেলাপি ঋণ কিন্তু বাড়ে নাই, হঠাৎ করে লোকসানের পরিমাণ বাড়ে নাই, কিন্তু আগে রিপোর্টিং হতো না। এবং সেটাও আরেকটা গাফলতি, যে আপনি একে তো ধরুন আমি পারফর্ম করছি না, এবং সেটা আবার ডিসক্লোজও করতে দিচ্ছি না, মানে সামনে আসছে না। আমাকে বারবার বলছেন যে ঠিক আছে আসুন, এটা ডায়াগনোসিস হোক, প্রতি বছর একবার পরীক্ষা, যেমন বাচ্চা যখন আমরা স্কুলে ভর্তি করাই, সে যত ভালোই হোক, আমরা কিন্তু পিরিয়ডিক দেখি। আগে টার্মিনাল পরীক্ষা হতো, তাই না? ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, আপনি তো ছোটো ছিলেন, আপনার আব্বু ওনারা বলতে পারবেন। এখন আরও ঘন ঘন হয়, এখন তো প্রতি উইকলি আমরা কুইজ নেই, মিড টার্মস নেই। তো মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন স্পেশালি তাদের লিকুইডিটির কথা চিন্তা করে ওদের ওই যে মিড টার্ম টেস্টিংগুলো হওয়া দরকার ছিল। এখন সুপারভিশন এই মুহূর্তে আমি খারাপ বলবো না, যদিও ইটস ইয়েট টু বি সিন, কারণ নতুন একজন গভর্নর এসছেন, 2-1 ডেপুটি গভর্নরও চেঞ্জ হয়েছে। সো এবং কতগুলো রুলস, তারা 60,000 কোটি টাকা নিয়ে একটা নতুন প্যাকেজ করেছেন, এবং আরেকটা এক্সিট প্ল্যানও সেদিন, কালকে আরেকটা আপনি অর্থনীতির কথা জানতে চাচ্ছেন, যে আই থিঙ্ক গতকালই দেখলাম যে সাড়া নেই, কারণ সরকার, বাংলাদেশ ব্যাংক একটা রুল এখানে অ্যাড করেছে, বুঝছেন? প্রথম বলেছে তোমরা টাকা দিয়ে চলে যাও এক্সিট প্ল্যানে, এখন বলছে যে এক্সিট প্ল্যানের সুযোগ নিতে হলে, অরিমে 60,000 কোটি টাকার লোনের সুযোগ নিতে হলে আপনার কোনো মামলা থাকা চলবে না। এটা কিছুদিন আগে এটা কেমন কথা? আপনি বিচার ব্যবস্থার উপর ধরুন আমাকে আপনি একটা সুযোগ দিলেন, কিন্তু আমার একটা গ্রিভেন্স আছে যে আমার উপর অন্যায় হয়েছে। মানে এই সুযোগটা নিতে গেলে আপনি যেই ব্যাংকের কাছ থেকে আপনার যে মামলা চলছে, ওই মামলাগুলো আপনার না, কিন্তু এটা তো ব্ল্যাকমেইল। আপনার তো মামলা তো আমার পক্ষে যাবে এমন কোনো কথা না, মামলা তো আপনার পক্ষেও যেতে পারে। মামলার মধ্যে আপনি হস্তক্ষেপ করছেন কেন? তার মানে আপনার দুর্বলতা আছে। এবং আমি এখানে দেখেছি অনেক ভালো ভালো ব্যাংকার, তারাও বলেছে, মানে শুনতে কিন্তু যুক্তিসঙ্গত মনে হয়, যে আপনি একদিকে আমার থেকে সুবিধা নেবেন, আবার আমার বিরুদ্ধে মামলা করবেন, দুটো তো একসাথে চলতে পারে না। এমনকি বাংলাদেশ ব্যাংকের ওই সার্কুলারের ভাষাটাও এমন ছিল যে এই সুবিধা নিতে গেলে আপনাকে এই জিনিসটা করা যাবে না। কিন্তু এটা নিয়ে আপনি যদি সুযোগ থাকে ব্রেকের পর আমি মানে 1-2 মিনিট আমি আরেকটা বিষয় জানতে চাই। গত 2 দিন আগে বিএফআইইউ আবার 200 কোটি টাকার উপরে খেলাপি ঋণ আছে এমন 42টা প্রতিষ্ঠান শনাক্ত করেছে, আপনি দেখেছেন নিশ্চয়ই। কিন্তু কথা হলো, এতটা সময় লেগে গেল এই 42টা প্রতিষ্ঠান খুঁজে বের করতে যাদের 200 কোটি টাকার উপরে খেলাপি ঋণ আছে এবং বিদেশে অর্থ আছে কিনা এটা দেখার জন্য, মানে লম্বা একটা সময় লেগে গেল না? লেগে গেছে, হ্যাঁ। আমার মনে হয় বিএফআইইউ ওদের কাছে ডেটা আছে, কিন্তু মানে প্রতিটা পেমেন্ট, আপনি ইভেন একটা ক্রেডিট কার্ডও যদি মান্থলি মানে ইনস্টলমেন্ট আপনি দিতে ডিউ টাইমে পে না করেন, সেখানে কিন্তু রিপোর্ট হয়, তাই না? সিবিআই রিপোর্ট করে। এখন কেন লেগেছে আমি ওনাদেরকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই, সন্দেহ করছি না, হয়তো আমরা তাদের জটিলতা অথবা ডিসক্লোজ করবো কিনা। আমার ধারণা এখানে হয়েছে, ধরুন 200 কোটি টাকা যার বকেয়া, তার তো হয়তো সে নেগোশিয়েট করার চেষ্টা করেছে। এর মধ্যে 42 জনের মধ্যে এমন অনেক হতে পারে যে প্লিজ ডোন্ট ডিসক্লোজ ইট, আমরা একটা সেটেলমেন্টে আসবো, আমি 2-1টা ইনস্টলমেন্ট দেবো, আমি রিস্কেডিউল করবো, এটাও হতে পারে। সো ইন অল ফেয়ারনেস টু দ্য সেন্ট্রাল ব্যাংক, আমি মনে করি যে এটা আরও দ্রুত, এবং এই তালিকা প্রকাশ কিন্তু দেখতে পাচ্ছি যে নেইমিং অ্যান্ড শেমিং, আপনি এই যে শেমিং দিচ্ছেন, এটা কিন্তু ইন এ সেন্স মানে রাইটস আপনি ইনফ্লুয়েন্স করছেন। কারণ একটা প্রতিষ্ঠানের 200 কোটি হোক আর 2000 কোটি টাকা হোক,
যেমন গ্রামীণ ফোন ধরুন, গ্রামীণ ফোনের সেলস প্রতি বছর 15,000 কোটি টাকার বেশি। এখন এত বড় একটা প্রতিষ্ঠান 200 কোটি বা 50 কোটির জন্য যদি আপনি কোনো কারণে কোনো ডিসপিউট থাকে আর তার নাম যদি আসে অ্যাজ এ ঋণ খেলাপি, এটা আমি পার্সোনালি এবং একাডেমিকলি আমি ঋণ খেলাপির বিরুদ্ধে, আপনি আমরা সবাই। কারণ আমরা চাই যে ব্যাংকিং ব্যবস্থা এফিশিয়েন্ট হোক, তাহলে আমরা লোন নিয়ে, এবং যদি ঋণ খেলাপিটা না হতো তাহলে কিন্তু ইন্টারেস্ট রেটও কমে আসতো। কারণ ব্যাংকের এটা একটা বিরাট নন অপারেটিং কস্ট। ব্যাংক চালাতে আপনার মতো অনেক যারা অফিসার যারা কাজ করছেন তাদেরকে যত ভালো বেতনই দিক, এটা কিন্তু একসাথে কিন্তু 3,000 কোটি টাকা আপনি ব্যাংক থেকে নষ্ট করতে পারবেন না। তাহলে আপনার সারা জীবন আপনাকে কয় কোটি টাকা হয়তো বেতন দেবে। আপনি যদি বিলাসী ব্যাংকিংও করেন, তাহলে যদি ল্যাভিশলি খরচ করেন, কিন্তু একটা অ্যাকাউন্ট ডিফল্ট হলে সেখানে 50 কোটি, 5,000 কোটি, কোথাও বা তো 70,000 কোটিও তো আমরা পাচ্ছি না। সো ডেফিনেটলি ওয়াইল আমি এটার এগেনস্টে, কিন্তু নেমিং অ্যান্ড শেমিং নিয়ে আমার পার্সোনালি আমার রিজার্ভেশন আছে। এটা কিন্তু সভ্য দেশে, আর আপনি নাম, আর আরেকটা জিনিস কি জানেন, একবার যদি নাম বেরিয়ে যায়, ধরুন করিম লিমিটেড, আব্দুল মোনেম লিমিটেড, তারপর তো তাকে আর সে বলবে তুমি যখন আমাকে সবার কাছে লজ্জা দিয়েছো, আমার তো বিজনেস করে দিলে, আর তাকে তো আর কেউ লোনও দেবে না। সে যে বন্ড ইস্যু করবে, এই যে ধরুন এখন ভালো ভালো ব্যাংক কিন্তু বন্ড ইস্যু করে তার ক্যাপিটাল এডিকুয়েসি মিট করছে। তাহলে আপনি মোটামুটি যে নাম প্রকাশের যে বিষয়টা, এটাকে আপনারা চিন্তা করে দেখবেন, কিন্তু আমরা আবার আলোচনায় ফিরব। এটা করে আপনি প্রতিশোধ নিতে পারছেন, কিন্তু প্রতিশোধ কোন জায়গায় যে পৌঁছাচ্ছে, এখানে ওর থেকে আমার টাকা আদায় করতে হবে। জি, আমরা বিরতির পরে ফিরছি। দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত বিজনেস টাইমসে। আলোচনা করছি অর্থনীতির এই সময় চ্যালেঞ্জ ও বাস্তবতা নিয়ে। ডক্টর ওয়ারিসুল করিম, আমরা ব্যাংক খাত নিয়ে আলোচনায় ছিলাম, এখন একটু অন্যদিকে ফিরতে চাই। সরকারের বাজেট ঘোষণা দেখলেন, যেখানে শুধু খরচের হিসাবটাই আসলে বেশি, আয়ের হিসাব আছে, কিন্তু বাস্তবায়নটা আসলে কতটা কঠিন মনে হচ্ছে? আয়ের ব্যাপারে একটা রিপোর্ট কিন্তু বেরিয়েছে জুলাই শেষ। ইউজুয়ালি এত আপ টু ডেট অনেক সময় রিপোর্ট হয় না, কিন্তু জুলাইয়ের কালেকশন কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং, হতাশাব্যঞ্জক ফর ইউর ভিউয়ার্স। ভিএটি উঠে নাই ঠিক মতো, তো ভিএটি এবার আশা করছি না আমরা, কারণ ভিএটি পেমেন্ট, ভিএটি রিটার্ন এখন গভর্নমেন্ট নিচ্ছে প্রতি 3 মাস পর, আগে প্রতি মাসে নিত। সো আপনাকে ওয়েট করতে হবে আনটিল অক্টোবর, যে দেখা যাক। এটাতে বছর শেষে একটা প্রবলেম হতে হবে, কারণ শেষ 3 মাসের টাকা হয়তো পরের জুলাইতে গিয়ে পেমেন্ট হবে, বাট হোয়াট এভার, সেটা হয়তো এক্রোল সিস্টেমে মোট 12 মাসের এক্সপেক্টেড টাকা, যা তার কাছাকাছিও যদি কালেকশন হয়, আইল বি ওকে। কিন্তু এই যে এত বড় একটা রাজস্ব আদায়ের একটা লক্ষ্যমাত্রা দেওয়া হলো, এটা সবাই বলেছে, আপনার কলিগরাও নিশ্চয়ই বলেছে, আপনারাও এটা ভাবছেন এবং হয়তো প্রনাউন্স করেছেন যে এটা আমি এক কথায় বলেছিলাম, দিস বাজেট ইজ আনইমপ্লিমেন্টেবল। এটা বাস্তবায়নযোগ্য বাজেট হয় নাই, কারণ আমাদের বর্তমান অর্থনীতির অবস্থা দেখুন। 5ই অগাস্টে একটা বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আমরা দেখেছি গণ অভ্যুত্থান, আমরা বিপ্লব, হোয়াট এভার ইউ কল, কিন্তু তার আগেও কিন্তু 1-1.5 বছর আগের সরকারের 2023 থেকে কিন্তু একটু খারাপ অবস্থা চলছিল ওনাদের। সে যে মনে আছে $48 বিলিয়ন রিজার্ভ কিন্তু 24-এ ছিল না, 24 কিন্তু প্রায় 18-এ নেমে আসছে, ওই যে 48 থেকে। তার ইকোনমিক অবস্থা একটু খারাপ ছিল। তারপরে 1.5 বছর ইনস্টেবিলিটি ছিল, যদিও সরকার নিজে থেকে কিন্তু খুব একটা বড় করে নাই। গত বছর ডেফিসিট ওভারঅল 1 লক্ষ কোটি টাকা চেয়েও কম, এবং বড়োয়িং আমি দেখেছি মাত্র 63,000 কোটি টাকা। সো যে রেটে আমাদের গত 4 বছর প্রতি বছর 3 লাখ কোটি টাকা করে সরকারি ঋণ হচ্ছিল, সেটা লাস্ট ইয়ারে মাত্র 1 লাখ কোটি টাকার চেয়ে নিচে হয়েছে। কিন্তু চলতি বছর খরচ যদি আমরা আসলে 9.5 লাখ কোটি টাকা করি, আপনি দোয়া করবেন যে এডিপি বাস্তবায়িত না হোক, কারণ এডিপি বাস্তবায়নের জন্য 3 লাখ কোটি টাকা রাখা হয়েছে, অপারেটিং কস্ট প্রায় 6.5 লাখ কোটি টাকা। তো অপারেটিং সবগুলোই খরচ হবে, তার চেয়ে একটু বেশি হতে পারে, কারণ সরকার অনেকগুলো নতুন প্রোগ্রাম এনেছেন যেটা বাজেটে ছিল না, যেমন স্কুল ড্রেস ইত্যাদি, অনেকগুলো নতুন কাজ এসেছে। তো এগুলো যদি হয় আর এডিপি যদি পুরোপুরি বাস্তবায়ন হয়, আমার ধারণা মিনিমাম 4 লক্ষ কোটি টাকার একটা শর্টফল হবে। 4 লক্ষ, সরকার ভাবছে 2 লক্ষ 2.5 লক্ষ। এবং হ্যাঁ, এখন আপনি টার্গেট একটা বসিয়ে দিলেই তো হবে না। আমাদের এনবিআর চাইলেই কিন্তু ট্যাক্স এমন একটা জিনিস, ট্যাক্স ইজ নট এটা তো কেউ এনজয় করে না টু পে, এখানে তাকে আর্ন করতে দিতে হবে, গ্রোথ দরকার। এখন যেভাবে কারখানা বন্ধ হচ্ছে বাংলাদেশে, গার্মেন্টস কারখানা গত কয়েক মাসেও প্রায় 200-300 কারখানা বন্ধ হয়েছে, আনএমপ্লয়মেন্ট বেড়েছে। শুধু রেমিটেন্স একটু মাথা উঁচিয়ে ছিল, কিন্তু রেমিটেন্স তো সরকারের আয় না,
তাই না? একদমই। রেমিটেন্স তো হলো ফ্যামিলিগুলোর ইনকাম, অতএব আমার ফরেন এক্সচেঞ্জ প্রোটেক্টেড হচ্ছে। তো আমার মনে হয় আর যদি ডলারের দামটাও কিন্তু আবার হ্যাঁ একটু বাড়ছে। একটু বেড়েছে, 26-27 হয়েছিল। আর যদি কোনো কারণে পে স্কেল দিতে হয়, দেখুন আমি একটা সরকার আর্টিকেল, কিন্তু ডিটারমাইন্ড যে পে স্কেলটা আমি একটা আর্টিকেল, সরকার তো ঘোষণা করেছে পার্লামেন্টে, ওয়াদা করেছে যে 1 জুলাই থেকে। এটা আমার কাছে মনে হচ্ছে সরকারের কিছুটা অপরিপক্কতা এখানে বোঝা যায়, যদিও ফার্স্ট ইয়ার, কিন্তু যারা মন্ত্রী হয়েছেন, যারা তাদেরকে সহায়তা করছেন, যে সচিবরা, সিনিয়র সেক্রেটারিরা, তারা তো আর নতুন না, তাই না? ওনারা কিভাবে এটা আগে থেকে দেখেননি যে আপনি জুনের 11 তারিখে বলছেন যে জুলাইয়ের 1 তারিখ থেকে ইমপ্লিমেন্ট হবে। এখন আপনি যদি আলটিমেটলি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর গিয়েও করেন, আর যদি এরিয়ার দিতে হয়, যদি পেছনে টাকা সহ দিতে হয়, তাহলে তো খরচ একই, তাই না? এখন 18 লক্ষ প্রায় সরকারি কর্মকর্তা কর্মচারী, ওনাদের সাথে আরও প্রাইভেট সেক্টর অনেকে তখন দাবি করবে। তো এই জিনিসটা একটা বিরাট বার্ডেন কিন্তু। এবং যদি সরকার আসলেই, যেটা IMF বলে গেছে যে মিনিমাম 2 বছর করবা না, দেখুন দুদিকে দু ধরনের প্রেশার। একদিকে ডোমেস্টিকলি আমরা চাই আগে, আবার বিদেশি আমাদের দাতা সংস্থাগুলো বা যারা লোন দিচ্ছে তারা বলছে যে দিতে পারবে না। কিন্তু IMF এর যে লোনটা নিয়ে আলোচনা হচ্ছে নতুন করে, এটা তো অক্টোবরের হয়তোবা কিছু সলিউশন আসবে, কিন্তু IMF যে ধরনের সংস্কারের কথা বলে সেই দিকটাও তো সেই সংস্কারের তো কোনো অগ্রগতি নেই। সংস্কার স্পেশালি ব্যাংকিং খাতে শুধু আপনি গভর্নর অফিসে ধরুন আমার জায়গায় আরেকজন বসলেই তো আর সংস্কার হলো না, এখানে প্রসিডিওর চেঞ্জ হওয়ার দরকার আছে। লোন কাদেরকে দেওয়া যাবে, লোনের সিলিং দেখা, লোন মনিটরিং, কালেকশন মনিটরিং। দেখুন আমাদের, আপনি গত পরশু একটা নিউজ বলি, ICB, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে ওয়ান অফ দ্য স্টার অর্গানাইজেশনস বলি আমি, মানে স্বাধীনতার পর BSB, BSRS, ICB, এই তিনটা কিন্তু বাংলাদেশের নিজস্ব সংস্করণ। পাকিস্তান আমল কিন্তু মানে BSB ছিল না, BSRS ছিল না, আর ICB তো 1976 হয়েছে। সো এই ICB গত দুবার 2 ইনস্টলমেন্টে, একবার 3,000 কোটি, আবার 1,000 কোটি, মোট 4,000 কোটি টাকা তারা কিন্তু নিয়েছে, 40 বিলিয়ন। এখন তারা শুধু সুদই দেয়, বিশ্বাস করবেন কিনা, বছরে 111 কোটি টাকা তারা সুদ দেয়। তাদের অপারেটিং কস্ট হলো 95 কোটি। তারপর তারা ইনকাম করে মাত্র 5 বিলিয়ন, মানে 500 কোটি। তাদের খরচ প্রায়, মানে আপনি যদি এই যে 1100 কোটি, অর্থাৎ প্রতি বছর আমি দেখতে পাচ্ছি 1,000 কোটি করে তারা, মানে তাদের ডেফিসিট। এখন তারা আবার সরকারকে বলছে, হয় আমাদের তুমি নতুন করে 4-5 হাজার কোটি টাকা দাও, অথবা আগের যে লোন দিয়েছো সেগুলোকে ইকুইটিতে কনভার্ট করো। এখন কথা হলো, লোনগুলো মোস্টলি এসছে সরকার থেকে। দেখুন সোনালী ব্যাংকও সরকার ওন করে, ICBও সরকার ওন করে। তো এটা এদের দুজনের মধ্যে যে একজনকে টাকা পে করলেও কিন্তু আলটিমেটলি কিন্তু কোনো ইনকাম কিন্তু, মানে গভর্নমেন্ট অ্যাজ এ হোল, আমাদের পাবলিক সেক্টর যদি অ্যাড করেন, কোনো ইনকাম না কিন্তু। যেমন দেশ টিভি যদি ধরুন BTV ওন করতো, আর আপনাদের থেকে প্রতি বছর মাসে আপনারা যদি 1 কোটি টাকা ওদেরকে দেনও, এটা ওদের ইনকাম, আপনার এক্সপেন্স, আলটিমেটলি তো মানে জিরো সাম গেম ইফ ইউ কনসলিডেট। সো এই ধরনের জায়গায় আপনি আবার এই লোনকে যদি ইকুইটিতে কনভার্ট করেন, তাহলে মানে বোঝা যাবে যে লোন কম, কিন্তু এটা তো আরও বেশি ইরেসপন্সিবিলিটি। আমার কথা হচ্ছে যে মানে রাষ্ট্রের 95 কোটি টাকা প্রতি বছর খরচ করে আপনার কি আসলে শেয়ার কেনাবেচার কাজ করা দরকার আছে কিনা? শেয়ার কেনাবেচার কাজ তো এমন কোনো, এটা তো মানুষ সবসময় করে। এটা ইভেন যারা শেয়ার বাজারে কাজ করে এজেন্সিগুলো ছাড়া, তাই না, ধরুন লঙ্কা বাংলা বা আরও যারা অ্যাসেট ম্যানেজমেন্ট করে, তারা ছাড়া বাকিরাও প্রাইভেট যে ইনভেস্টার, যাদের বিও অ্যাকাউন্ট আছে, তারা তো এটা জব হিসাবে নিতে পারে না। কারণ আপনি আপনার নিজের বেতন যদি 1.5 লাখ টাকা দেন, আপনার শেয়ার বাজার থেকে তো 1.5 লাখ টাকা মাসে মুনাফা নাও হতে পারে, তাই না? আরেকটা জিনিস কি সাদিয়া, আমাদের বোঝা দরকার যে স্টক অ্যান্ড বন্ডসের বিজনেস, স্পেশালি স্টক মার্কেটের বিজনেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিস্কি বিজনেসেস। আচ্ছা, আমি একটু জানতে চাই যে এই মুহূর্তে আসলে BSEর কমিশন চেঞ্জ করা হলো, এই মুহূর্তে দেশের পুঁজিবাজারের কি অবস্থা আপনি দেখছেন? কয়েকদিন ভালো ছিল, এটা আপ অ্যান্ড ডাউন। পুঁজিবাজার তো একটা ইন্ডেক্স, পুঁজিবাজার হচ্ছে আপনার একটা আয়নার সামনে দাঁড়ানোর মতো। যেদিন আপনি ভালো আছেন আপনাকে ভালো দেখাবে, যেদিন আপনি বেশ কিছু উদ্যোগ নেওয়া হলো এবং নতুন চেয়ারম্যান এসেই কিন্তু অনেক হুঁশিয়ারি দিলেন, অনেক কিছু করার চেষ্টা করলেন। এখন সেই চেষ্টার আসলে বাস্তবায়ন কতটা হলো এই অল্প সময়, যদিও যে মেজারগুলো নিয়েছেন এটা সিগনিফিকেন্ট না, এটা কোনো সাবস্ট্যান্টিভ না। আপনাকে আমি বলি, ওনারা বলেছেন যে ট্রানজাকশন ডিলে এটা T+1 আনবেন। এটা তো এটাতে কি ইনভেস্টর তৈরি হবে, এটা তো ট্রেডার তৈরি হতে পারে। এফিশিয়েন্সি, হ্যাঁ এটাও তো কিছুটা এফিশিয়েন্সি আনবে, কারণ ওরা একদিনের মধ্যে পাবে। কিন্তু সুদ যতদিন না কমবে, এবং বাংলাদেশে অ্যালার্মিং জিনিস হচ্ছে শেয়ার বাজারে যারা বিও অ্যাকাউন্টে অপারেট করে তারা সবার হিউজ মার্জিন লোন। তার মানে এরা কিন্তু এফেক্টিভলি প্রপার বিনিয়োগকারী না, কিন্তু এরা কিন্তু স্পেকুলেটর, কারণ লোন নিয়ে শেয়ার বাজারে ব্যবসা করতে গেছে, মানে এটা ব্যবসা, বিনিয়োগ করতে যায়নি। বিনিয়োগ হবে যদি কোনো প্রতিষ্ঠান লং টার্মে বিনিয়োগ করে।
যে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে একটু জানতে চাই এই মুহূর্তে দেশের অর্থনীতি সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কি, খুবই ছোট করে। আমার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব। কারণ কারখানা বন্ধ হলে, এক্সপোর্ট কমে গেলে, আরও যদি মানুষ বেকার হয়, বেকার হলে অস্থিরতা, বেকার হলে ইনকাম কম। আর যদি এক কথায় সরকারি রাজস্ব বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে। সরকারের ঋণ অনেক বেশি। সরকার, আমার ধারণা বছর শেষে ওই যে বললাম, যদি 3-4 লাখ কোটি টাকা আরও বাড়ে, তাহলে প্রতি বছর আরও ইন্টারেস্টের পেমেন্ট বাড়বে। সো মোটা দাগে তিনটা আপনি বলতে পারেন, যে রাজস্ব, সরকারি ঋণ আর আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব। তা সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে সরকারের প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমার আছে পরামর্শ। আমি আগে বলেছি যে ট্যাক্সটা কমাও। ইকোনমির জন্য, ইকোনমিকে ভালো করতে হলে আপনি আমার যে মানে আমার থেকে যে চাঁদা নিচ্ছেন, রাষ্ট্রীয় চাঁদা, সেটা আপনি 30-40%, তাই না? ব্যাঙ্কগুলোর উপর ইন্টারেস্ট রেট, ট্যাক্স রেট হয়েছে 40%, টেলিকম কোম্পানিগুলোর উপর কারো উপর 45%। এগুলো তো অবৈধ ব্যবসা না। যারা ভালো করছে তাদেরকে, আর যারা ভালো করুক আর খারাপ করুক, ট্যাক্সের বার্ডেন। এবং কেন গার্মেন্টসগুলো বলেছে আমাদেরকে আমাদের ইনস্টলমেন্ট ওয়েভার দাও। ইনস্টলমেন্ট অন্তত 3টা ইনস্টলমেন্ট আমাদেরকে পরে দিতে দাও। আমি যদি এক্সপোর্ট করতে না পারি, কারখানা খুলতে না পারি, তাই না? ধরুন আমি যদি মানে সব ধরনের ব্যবসার পরিবেশে নিশ্চয়তা দাও, তারপরে কিছু পেমেন্ট অন্তত ডেফার করা যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এক্সেলেন্ট। দর্শক, অর্থনীতির এই সময় চ্যালেঞ্জ ও বাস্তবতা, এই ছিল আজকের বিজনেস টাইমসের আয়োজনে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ওয়ারিসুল করিম, ডিন, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।